I'm not in love with the people running Venezuela. I love Venezuela. I love the people of Venezuela. Se están inventando una nueva guerra eterna. Prometieron que más nunca se metían en una guerra. থমথমে পরিস্থিতি ক্যারিবিয়ান সাগরে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সৈন্যদের সঙ্গে গত 16 নভেম্বর এক সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা। ক্যারিবিয়ানে মোতায়েনকৃত 22nd মেরিন এক্সপিডিশনারি ইউনিট এ মহড়া পরিচালনা করছে। পর্যবেক্ষকরা বলছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে এ মহড়া পরিচালনা করা হচ্ছে। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অবস্থান ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 7 মাইল উত্তরে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নেতৃত্বে আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে গঠিত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রোববার থেকেই ক্যারিবীয় সাগরে অবস্থান নিয়েছে। যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় মার্কিন হামলা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এ হামলা প্রতিরোধে প্রস্তুত ভেনেজুয়েলার সামরিক বাহিনীও। এরই মধ্যে সম্ভাব্য হামলা মোকাবেলায় 2 লাখের বেশি সেনা মোতায়েন করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর আগে গত 12 নভেম্বর পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। দেশটির নিরাপত্তা খাতের শীর্ষকর্তাদের পক্ষ থেকে উপস্থাপিত এই পরিকল্পনাটি ছিল মূলত ভেনেজুয়েলায় মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল অভিযানের রূপরেখা। মার্কিন প্রেসিডেন্টকে এ বিষয়ে ব্রিফ করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ইউএস জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ডান কেইন সহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে উপস্থিত সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্পের হাতে দেয়া রূপরেখায় ভেনেজুয়েলায় সম্ভাব্য মার্কিন হামলার কয়েকটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে সামরিক বা সরকারি স্থাপনা এবং কোকেন উৎপাদন কেন্দ্র ও ড্রাগ সরবরাহ রুট হিসেবে চিহ্নিত এলাকায় বিমান হামলা চালানো। এমনকি সরাসরি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে হামলা চালানোকেও সম্ভাব্য একটি বিকল্প হিসেবে পরিকল্পনায় উপস্থাপন করা হয়। বিগত কয়েকদিনে আন্তর্জাতিক ভূরাজনীতির পর্যবেক্ষকদের আলোচনার বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্প কি আসলেই নিকোলাস মাদুরোকে উৎখাতে ভেনেজুয়েলায় সামরিক হামলা চালাবেন, নাকি শুধু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর চাপ বাড়ানোর জন্যই ক্যারিবিয়ানে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করছেন তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত আগ্রাসী কূটনীতির মাধ্যমে ভূরাজনৈতিক সুবিধা আদায়ের প্রয়াস নিতে দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী মনোভাবের প্রকাশ দেখা যাচ্ছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। তার প্রশাসন নিকোলাস মাদুরোকে অন্য একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান নয়, চিহ্নিত করেছে ড্রাগ মাফিয়া কিংপিন হিসেবে। ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে 2020 সালে নিকোলাস মাদুরোকে গ্রেফতার বা দণ্ডিত করা যায় এমন তথ্য দেওয়ার জন্য $15 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। চলতি বছরের শুরুর দিকে এই পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $25 মিলিয়ন করা হয়। এরপর গত 7 আগস্ট তা আবারও বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ $50 মিলিয়ন বা $5 কোটি করা হয়। গত অক্টোবরেই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম চালানোর প্রকাশ্য অনুমোদন দিয়েছেন ট্রাম্প। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের অভিযোগ, নিকোলাস মাদুরো অবৈধভাবে জোর করে ভেনেজুয়েলায় নিজের শাসন কায়েম করে রেখেছেন। যুক্তরাষ্ট্র সরকার নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দেয় না বলে মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে। মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর অভিযোগটি হল, তিনি ভেনেজুয়েলার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে গড়ে তোলা মাদক পাচারকারী সংগঠন কার্টেল অফ দ্য সানসের নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন পররাষ্ট্র বিভাগের দাবি, যুক্তরাষ্ট্রের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের সঙ্গে একযোগে মিলে দুর্নীতিগ্রস্ত এবং সহিংস নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নিকোলাস মাদুরো। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এসব অভিযোগকে অস্বীকার করে চলেছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছিল এমন অভিযোগ তুলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ক্যারিবিয়ানে অন্তত 21 বার বিভিন্ন নৌযানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 83 জনের। এখন পর্যন্ত মার্কিন প্রশাসন নিহত কোনো ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি, তাদের সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণও দেয়নি। শুধু দাবি করেছে এসব নৌকায় মাদক পাচার করা হচ্ছিল এবং এগুলোর যাত্রীরা ছিল নার্কো টেরোরিস্ট, এ কারণেই তাদের হত্যা করা হয়েছে।
এসব হত্যাকাণ্ডকে অবৈধ বলে দাবি করছেন সমালোচকরা। তাদের বক্তব্য হলো, যুদ্ধকালীন পরিস্থিতির বাইরে অপরাধী হলেও সবাইকে সাধারণ বেসামরিক ব্যক্তি হিসেবেই বিবেচনা করতে হয় এবং নিয়ম হলো তাদেরকে বিচারের জন্য আদালতে হাজির করতে হয়। দীর্ঘদিনের মার্কিন নীতিও এই বিষয়টি অনুসরণ করে এসেছে। এসব ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেফতার করে তারপর আদালতে তোলা হয়েছে, সেখানেই তাদের বিচারের মুখোমুখি করা হয়েছে। তবে মার্কিন বিচার বিভাগের অভ্যন্তরীণ এক মেমোতে যুক্তরাষ্ট্রের এসব হামলাকে বৈধতা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী মেমোতে বিচার বিভাগ বলেছে, ট্রাম্প যেহেতু দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মাদক চক্রের সঙ্গে সশস্ত্র সংঘাতে রয়েছেন, তাই তার যুদ্ধকালীন ক্ষমতার আওতায় এসব নৌকার ওপর হামলার নির্দেশ দেওয়া বৈধ। তবে গোপন ওই মেমোতে উল্লেখ করা হয়নি এখানে যুক্তরাষ্ট্রের এসব মিত্রের কথা বলেছে তাদের কেউ আদৌ ট্রাম্প প্রশাসনকে নিজেদের পক্ষে পদক্ষেপ নিতে বলেছিল কিনা। যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা যে কেবল মার্কিন কংগ্রেসের, মেমোটিতে সে বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী মেমোটিতে হামলার পক্ষে যুক্তি দিয়ে বলা হয়, নৌকায় বহন করা মাদক থেকে পাওয়া আয় দিয়ে অভিযুক্ত নার্কো টেররিস্টরা সামরিক সরঞ্জাম কিনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কথিত সশস্ত্র লড়াই চালাতে পারত। নিউ ইয়র্ক টাইমসের দাবি, এই মেমোতে একটি মৌলিক তথ্য উপেক্ষা করে যাওয়া হয়েছে। সেটি হলো যুক্তরাষ্ট্রে মাদকজনিত মৃত্যুর অধিকাংশই হয় ফেন্টানিল থেকে, যা দেশটিতে প্রবেশ করে প্রধানত মেক্সিকো হয়ে। আর বর্তমানে মার্কিনিরা হামলা চালাচ্ছে দক্ষিণ আমেরিকা থেকে কোকেন পরিবাহী রুটে। এছাড়া মেমোটিতে ওই অঞ্চলে হামলা চালানোর নির্দেশ, পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত সবাইকেই আইনি দায়মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এসব হামলার সঙ্গে জড়িতদের কোনো ধরনের বিচারের মুখোমুখি করা যাবে না। বর্তমানে অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার কাছাকাছি সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। গত 13 নভেম্বর যুক্তরাষ্ট্র সাউদার্ন স্পিয়ার শীর্ষক এক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে, পশ্চিম গোলার্ধের নার্কো টেররিস্টদের দমনে এটি পরিচালিত হতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে সংশয় তৈরি করছে ক্যারিবিয়ানে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি। এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড আর ফোর্ডের নেতৃত্বে গঠিত স্ট্রাইক গ্রুপে এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশাপাশি রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, সাপোর্ট শিপ, 4500-এর বেশি কর্মী ও যুদ্ধবিমানের বহর। নিছক মাদক বিরোধী অভিযানে এত বড় বহরের প্রস্তুতির ভিত্তিতে অনেকেই বলছেন মাদক পাচার অভিযানের আড়ালে সেখানে পূর্ণমাত্রার যুদ্ধ প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার উদ্দেশ্য হল ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তথা CSIS-এর সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের ভাষ্যমতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আসলে মাদক বিরোধী অভিযানের জন্য উপযুক্ত নয়। এটি মূলত সমুদ্র বা স্থলে প্রতিপক্ষকে আক্রমণের জন্য তৈরি। যুক্তরাষ্ট্র হামলা করবেই ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলাও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, ভেনেজুয়েলার স্বাধীনতা রক্ষায় ইন্ডিপেন্ডেন্স প্ল্যান 200 বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে এর আওতায় গোটা ভেনেজুয়েলা জুড়ে প্রায় 2 লাখ সৈন্য মোতায়েন করা হয়েছে। দেশটির সামরিক বাহিনী ঐক্যবদ্ধ অবস্থায় আছে এবং 90% বেশি ভেনেজুয়েলান দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে প্রত্যাখ্যান করবে বলেও জানিয়েছেন তিনি। ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের এ দাবি অমূলক নয় বলে মনে করছেন লাতিন আমেরিকার ভূরাজনীতি ও ভূ অর্থনৈতিক কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অরিনোকো রিসার্চের প্রতিষ্ঠাতা এলিয়াস ফেরের। তিনি বলেন, শুধু হুমকিতে ভেনেজুয়েলার সামরিক বাহিনী ভাঙবে না, তাদের সবসময় হুমকির মুখে আরও ঐক্যবদ্ধ হতে দেখা গেছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে তার প্রতিরোধে ভেনেজুয়েলার সক্ষমতা কতটুকু? সামরিক সক্ষমতা নিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ের চলতি বছরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতায় ভেনেজুয়েলা 160টি দেশের মধ্যে 50তম। লাতিন আমেরিকায় দেশটির অবস্থান 7ম। এদিক থেকে দেশটির অবস্থান ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনার মতো আঞ্চলিক শক্তির নিচে, কিন্তু কলম্বিয়া, চিলি ও পেরুর কাছাকাছি। CSIS-এর তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার বিমান বাহিনী ছোট ও আংশিক কার্যকর। দেশটির মোট যুদ্ধবিমান 49টি, এর মধ্যে সচল প্রায় 30টি। দেশটির বিমানবহরে F-16 যুদ্ধবিমানও রয়েছে, তবে নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশ জোগাড় করতে না পারায় মাত্র 3টি F-16 এখনও উঠতে পারে। সমরাস্ত্র সরবরাহের জন্য রাশিয়ার ওপর ব্যাপক মাত্রায় নির্ভরশীল ভেনেজুয়েলা। রুশ মিসাইল ও যুদ্ধবিমানের বহর মার্কিন জাহাজ ও যুদ্ধবিমানের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে দেশটির Su-30 যুদ্ধবিমানের বহর যুক্তরাষ্ট্রের জন্য আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে। এই যুদ্ধবিমানে পরিবাহিত KH-31 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যে কোনো নৌযানের জন্য গুরুতর হুমকি।
ভেনেজুয়েলার কাছে এ ধরনের যুদ্ধবিমান আছে 21টি। বিশ্লেষকদের মতে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র প্রথমেই ভেনেজুয়েলার বিমান ঘাঁটি ও যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে। এ অঞ্চলে এরই মধ্যে যুক্তরাষ্ট্র F-35 স্টিলথ ফাইটার পাঠিয়েছে। 3,10,00,000 জনসংখ্যার দেশ ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর সদস্য সংখ্যা 3,37,000। এর মধ্যে অ্যাক্টিভ সার্ভিসে আছে 1,09,000, প্যারামিলিটারি বাহিনীতে আছে 2,20,000, বাকি 8,000 রিজার্ভ ফোর্সের অন্তর্ভুক্ত। তবে দেশটির নৌবাহিনী কোনোভাবেই সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজকে টেক্কা দিতে সক্ষম নয়। সেখানে মার্কিন প্রাধান্যের বিষয়টি প্রশ্নাতীত। তাছাড়া দেশটির প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য অংশেও বহু বছর ধরেই যুদ্ধ প্রশিক্ষণ সীমিত। এসব বাহিনী মূলত এতদিন অভ্যন্তরীণ নিরাপত্তায় মনোযোগ দিয়েছে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীকে টেক্কা দেয়া এক প্রকার অসম্ভব। তবে সেক্ষেত্রে গেরিলা ও লক্ষ্যভিত্তিক যুদ্ধকৌশলের মাধ্যমে মাদুরো সরকার ভেনেজুয়েলায় যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রের জন্য কঠিন করে তুলতে পারে। এক্ষেত্রে কারাকাসের লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ পরিচালনার ব্যয়কে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাতে যুক্তরাষ্ট্রের জন্য টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়টি অনেক কঠিন ও বাস্তবসম্মত নয় এমন হয়ে দাঁড়ায়। তবে মাদুরোর বিরোধী হিসেবে পরিচিতরা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পক্ষেই মতামত দিয়ে চলেছেন। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে উৎখাত করলে এরপরে দেশটির রাজনীতি ও অর্থনীতি কেমন হবে তা নিয়ে এরই মধ্যে নানা পরিকল্পনা করতে শুরু করেছেন তারা। গত 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হয় আমেরিকা বিজনেস ফোরাম। সেখানে ভার্চুয়ালি যোগ দেন দেশটির শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো। সেখানে প্রবাসী ভেনেজুয়েলান সহ উপস্থিত বিনিয়োগকারীদের উদ্দেশ্যে পরিবর্তিত শাসন ব্যবস্থায় দেশটিতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। মারিয়া করিনা মাচাদো বলেন, আমরা আইনের শাসন ফিরিয়ে আনব, আমরা বাজার উন্মুক্ত করব, আমরা বৈদেশিক বিনিয়োগের নিরাপত্তা দেব এবং একটি স্বচ্ছ ও ব্যাপক বেসরকারীকরণ কর্মসূচি নেওয়া হবে যা আপনাদের জন্য অপেক্ষা করছে। মাচাদো ও তার সহযোগীদের দাবি, মাদুরো উৎখাত হলে তারা ভেনেজুয়েলায় $1,70,000 কোটি বিনিয়োগ সম্ভাবনা তৈরি করতে পারবে, যা 15 বছরের মধ্যে দেশটির অর্থনীতিকে অন্তত 3 গুণে নিয়ে যাবে। ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের ব্যাপক সামরিক মোতায়েন সম্পর্কে মারিয়া করিনা মাচাদোর বক্তব্য হল, ট্রাম্প প্রশাসনের এ কৌশল সম্পূর্ণ সঠিক। এক্ষেত্রে মাদুরো সম্পর্কে মার্কিন পররাষ্ট্র বিভাগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন তিনি। মাচাদোর দাবি, নিকোলাস মাদুরো কোনো বৈধ রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি এমন এক অপরাধী কাঠামোর প্রধান যা মাদক পাচার, স্বর্ণ চোরাচালান, অস্ত্র চোরাচালান ও মানব পাচারের মাধ্যমে টিকে আছে। তবে মারিয়া করিনা মাচাদোর মতো মাদুরো বিরোধীদের এমন বক্তব্য সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প আসলেই ভেনেজুয়েলায় হামলা চালাবেন কিনা সে বিষয়ে প্রশ্ন রয়ে গেছে এখনও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় হামলা শুরুর বিষয়টি নিয়ে দোটানায় রয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। সর্বশেষ গত 17 নভেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এক তথ্যে বলা হয়, ট্রাম্প এখন নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছেন। সেক্ষেত্রে চলমান উত্তেজনার মধ্যে এক ধরনের কূটনৈতিক সমাধানও তৈরি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ওয়াশিংটনের প্রতি আলোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়ে চলেছে। নিকোলাস মাদুরো নিজেই সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলা আফগানিস্তান ধাঁচের দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না।